ভাবুন তো, পৃথিবীতে একসময় এমন এক সাপ ছিল যা একটা স্কুল বাসের চেয়েও লম্বা। এর নাম টাইটানোবোয়া। চলুন জীবাশ্মের প্রমাণ ঘেটে এই অবিশ্বাস্য দৈত্যের রহস্যটা জানা যাক। তো এখান থেকেই আমাদের মূল প্রশ্নটা আসে, ৫০ ফুটের একটা সাপ, মানে ভাবা যায় সেটা কি আজও কোথাও টিকে থাকতে পারে? ইতিহাসে তো কত দানবীয় প্রাণীর গল্প শোনা যায়, কিন্তু তার আড়ালে আসল সত্যিটা কি? এমন কোনো প্রাণী কি আজও পৃথিবীর কোনো দুর্গম কোণায় লুকিয়ে থাকতে পারে? কিন্তু এই সব জল্পনা কল্পনার মধ্যে বাস্তবতার একটা ঠান্ডা স্রোত এসে ধাক্কা দেয়। একজন বিশেষজ্ঞ যেমনটা বলছেন, একটা ৫০ ফুটের সাপ তো আর লুকিয়ে থাকতে পারে না। আমরা এতদিনে ঠিকই জেনে যেতাম। এখানেই কিংবদন্তি আর বিজ্ঞানের লড়াইটা শুরু হয়। কিন্তু গল্পটা কি আসলেই এখানেই শেষ? প্রকৃতি কিন্তু মাঝে মাঝে এমন সব চমক দেয় যা বিজ্ঞানীদেরও অবাক করে দেয়। যেমন ধরুন সোলাখ্যান্থ মাছের কথা। ৬.৫ কোটি বছর ধরে এদের বিলুপ্ত বলে মনে করা হতো, কিন্তু হঠাৎ করেই একদিন তাকে পাওয়া গেল। তাহলে কি টাইটানোবোয়ার বেলাতেও এমন কোনো বিস্ময় অপেক্ষা করতে পারে? আচ্ছা, চলুন এবার কল্পনার জগৎ থেকে বেরিয়ে একদম সরাসরি প্রমাণের দুনিয়ায় ঢোকা যাক। টাইটানের উত্থান, এই দৈত্যটা শুধু গল্প নয়, এর হাড়গোড় সত্যি সত্যিই পাওয়া গিয়েছিল, আর সেই আবিষ্কারের গল্পটা ছিল অসাধারণ। ঘটনাটা কলম্বিয়ার এক কয়লা খনির। মাটির নিচ থেকে যা পাওয়া গেল তা ছিল অবিশ্বাস্য। বিশাল বিশাল সব হাড়, এতটাই বড় যে বিজ্ঞানীরা প্রথমে ভাবলেন এটা নিশ্চয়ই কোনো প্রাগৈতিহাসিক কুমিরের জীবাশ্ম হবে। একটা সাপের হাড় যে এত বড় হতে পারে তা ছিল তাদের কল্পনারও বাইরে। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, ৬৫ মিলিয়ন বছর আগে যখন ডাইনোসররা বিলুপ্ত হয়ে গেল, পৃথিবীটা যেন একটা খালি মঞ্চ হয়ে গেল। আর ঠিক তখনই, মানে প্রায় ৬০ মিলিয়ন বছর আগে, সেই মঞ্চে রাজার মতো আবির্ভাব ঘটল টাইটানোবোয়ার। ওটাই ছিল পৃথিবীর প্রথম রেইন ফরেস্ট, আর টাইটানোবোয়া ছিল তার একছত্র অধিপতি। ওজনটা শুধু একবার ভাবুন, ২৫০০ পাউন্ড, মানে ১১০০ কেজিরও বেশি। এটা কিন্তু প্রায় একটা ছোট গাড়ির ওজনের সমান। একটা সাপ যার ওজন একটা গাড়ির মতো, অবিশ্বাস্য। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আজকের দিনের সবচেয়ে বড় সাপ সবুজ অ্যানাকোন্ডা, এর পাশে বলতে গেলে একটা বাচ্চার খেলনা। আর টাইটানোবোয়া, ওটা ছিল প্রায় একটা স্কুল বাসের সমান লম্বা। ভাবুন তো, যখন এটা নড়াচড়া করত মনে হয় যেন মাটি কেঁপে উঠত। আমরা কোনো সাধারণ সাপের কথা বলছি না, আমরা একটা জীবন্ত দানবের কথা বলছি। একটা স্কুল বাসের সমান সাপ। প্রশ্নটা হলো কিভাবে এটা সম্ভব? মানে একটা প্রাণী কিভাবে এতটা বিশাল হতে পারে? উত্তরটা কিন্তু ওর শরীরে নয়, লুকিয়ে আছে সেই পৃথিবীতে যেখানে ওর জন্ম হয়েছিল। একটা অন্যরকম গনগনে গরম পৃথিবী। এই গ্রাফটাই আসলে সব বলে দিচ্ছে। পেলিওসিন যুগে পৃথিবী আজকের চেয়ে অনেক অনেক বেশি গরম ছিল। মানে বলতে পারেন পুরো পৃথিবীটাই ছিল একটা বিশাল গ্রিন হাউসের মতো। আর ঠিক এই গনগনে উষ্ণতায় ছিল টাইটানোবোয়ার মতো একটা দৈত্য তৈরির আসল রেসিপি। ব্যাপারটা বুঝতে হলে আমাদের অ্যাক্টোথার্ম শব্দটা একটু বুঝতে হবে। সোজা কথায়, সাপেরা হলো শীতল রক্তের প্রাণী। মানে ওদের শরীরের শক্তি আসে বাইরের পরিবেশের তাপ থেকে। পরিবেশ যত গরম হবে ওদের মেটাবলিজম তত বাড়বে, আর শরীরও তত বড় হওয়ার সুযোগ পাবে। ওই উষ্ণ পৃথিবীটাই ছিল যেন দৈত্যাকার সরীসৃপদের স্বর্ণযুগ। আর সবচেয়ে অবাক করা বিষয় হল যে গরমে সরীসৃপরা দৈত্যের আকার নিচ্ছিল, সেই একই গরমে কিন্তু আমাদের পূর্বপুরুষ মানে স্তন্যপায়ী প্রাণীরা উল্টো আকারে ছোট হয়ে যাচ্ছিল। পরিবেশটা যেন বিশেষভাবে শুধু টাইটানোবোয়ার জন্যই তৈরি হয়েছিল। আচ্ছা, আমরা তো জানলাম টাইটানোবোয়া কেমন ছিল, কতটা বিশাল ছিল, কিন্তু আসল প্রশ্নটা হলো কেন এই বিলুপ্ত প্রাণীটা আজও আমাদের এত টানে? কেন এর নাম শুনলেই মনের মধ্যে এক ধরনের ভয় আর আকর্ষণ দুটোই একসাথে কাজ করে? উত্তরটা লুকিয়ে আছে আমাদের মনের অনেক গভীরে। এই যে বিশাল বা দানবীয় প্রাণীর প্রতি আমাদের ভয়, মনোবিজ্ঞানে এর কিন্তু একটা নামও আছে, টেরাফোবিয়া। এটা শুধু সাপের ভয় নয়, বরং যে কোনো বিশাল, অচেনা বা অদ্ভুত দর্শন প্রাণীর প্রতি আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা এক ধরনের আতঙ্ক। মনোবিজ্ঞানী র্যাকম্যানের মতে এই ভয়টা আমাদের মধ্যে ৩ ভাবে তৈরি হতে পারে। ১. হয়তো জীবনে কখনো সাপের সামনে পড়েছি। ২. অন্য কাউকে সাপে ভয় পেতে দেখেছি। অথবা ৩. বই পড়ে বা সিনেমায় ভয়ঙ্কর সাপের গল্প দেখেছি। আর এভাবেই কিন্তু সাপের ভয়টা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। কিন্তু এই ভয়টা কি শুধুই আমাদের মনের ভুল? একদমই না। আজকের অ্যামাজন জঙ্গলে গেলেই বোঝা যায় এই ভয়টা কতটা বাস্তব। যেখানে বিশাল অ্যানাকন্ডার সাথে মানুষের লড়াইটা প্রায় রোজকার ঘটনা। অ্যামাজনের একজন বাসিন্দার এই কথাটা শুনুন।
আপনি মুরগিটাকে কষ্ট করে বড় করলেন, এমনি এমনি তো আর সাপের পেটে যেতে দিতে পারেন না, তাই না? এখানে ভয়টা আর কাল্পনিক থাকছে না, এটা সরাসরি জীবিকার উপর হামলা, একটা বাস্তব ক্ষতি। তখনই বোঝা যায় দানবের ভয়টা আসলে কতটা সত্যি হতে পারে। তো সব প্রমাণ আর তথ্য এক জায়গায় করে চলুন আমাদের একদম শুরুর প্রশ্নে ফিরে যাওয়া যাক। যদি টাইটানোবোয়া সত্যিই থেকে থাকে, তাহলে আজ তারা কোথায়? কেন এই দৈত্যরা আর পৃথিবীতে নেই? এবার সময় চূড়ান্ত রায়ের। স্ক্রিনের দুদিকে একটু তাকান। বাম দিকে সেই আগুনের মতো গরম কার্বন ডাইঅক্সাইডে ভরা পৃথিবীটা, যা ছিল টাইটানোবোয়ার রাজত্ব, আর ডান দিকে আমাদের আজকের এই শান্ত, তুলনামূলকভাবে শীতল পৃথিবী। উত্তরটা কিন্তু একদম পরিষ্কার, যে পৃথিবীতে দৈত্যরা জন্মায় সেই পৃথিবীটাই আজ আর নেই। সুতরাং শেষ কথা এটাই, টাইটানোবোয়া কোনো হঠাৎ গজিয়ে ওঠা দৈত্য ছিল না, ওটা ছিল একটা গনগনে গরম পৃথিবীর একদম স্বাভাবিক একটা সৃষ্টি। যে মুহূর্তে পৃথিবীর তাপমাত্রা কমতে শুরু করল, সেই মুহূর্তেই টাইটানোবোয়ার মতো দানবদের বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল। ওরা ওই পরিবেশের জন্যই বিশেষায়িত ছিল। আর এটাই আমাদের আজকের আলোচনার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইতিহাস আমাদের এটাই শিখিয়েছে যে উষ্ণ পৃথিবী মানেই দৈত্যদের যুগ। আজ যেহেতু আমাদের এই গ্রহ আবার ক্রমশ গরম হচ্ছে, তাহলে কি আমরা অজান্তেই নতুন কোনো দানবের যুগের দিকে পা বাড়াচ্ছি? এর উত্তরটা হয়তো ভবিষ্যতই দিতে পারবে।